আমরা মায়ের মন বুঝি বিভূতি। আমিও তো মাকে ফেলে ঘাটায় আঘাটায় ঘুরে বেরিয়েছি আজীবন। আধার থাকতে থাকতে এরে ঠাকুরের মন্দিরে রেখে এসো। আলো ফুটলে আবার বিপদ হবে। আমি আমি পাপি। তোমার মুখে শুনলাম তারিণী ভট্টাচার্যের ছেলে ওই পদ্মদয়ের তীরে মারা পড়েছিল। বাহ, বেশ ফর্সা বইতে তো, কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কথাটা বলেই আকাশের দিকে তাকিয়ে সে আর্তনাদ করে উঠল। শুরু হচ্ছে লেখক কর্ণশীলের কলমে আদিত্যনাথ সিরিজের চতুর্থ গল্প ব্রহ্মপিশাচ। একেবারে গণ্ড গ্রাম, বুঝলে কিনা। বর্ষাকালে মেঘ ছেয়ে অন্ধকার করে এলে সদর রাস্তায় শেয়াল ঘুরে বেড়ায়। হ্যাঁ, এমনই অজপাড়া গাঁ। তা সেবার খটখটে গ্রীষ্ম, নদী নালা খালবিল শুকিয়ে এমন ভয়ঙ্কর খরা লেগেছে যে মানুষজন তো বটেই, গাছপালাও যেন ত্রাহি ত্রাহি রব ধরেছে। সেকালে গ্রাম বাংলার সুখার রূপ হয়তো তোমরা দেখোনি, তা বিভূতি বা হয়তো খুব ছোটবেলায় দেখেছে, তবে মনে পড়বে না। কি যে বলেন ঠাকুরমশাই, আমাদের ছোটবেলাতেও সেসব বড় একটা কম দেখিনি। ঘরে চাল বারন্ত, খুদ সিদ্ধ করে খাওয়া হবে তার জো নেই, এমন অবস্থা গরু বাছুরকেও না জানি উপস্থিতে হয়। তবে ঘর গেরস্ত বাড়ি, অবলা জীব, তাকে তো আর না দিয়ে পারা যায় না। কতদিন দেখেছি মা হেসেলের দুয়ারে বসে মুখে কাপড় দিয়ে কাঁদছে। ফ্যানটুকু নিয়ে এসেছে পড়শির বাড়ি থেকে চেয়ে চিনতে, কিন্তু আমাদের সামনে যে সেটা বেড়ে দেবে সে সাহসে কুলোচ্ছে না। অনটন কি আর দেখিনি ঠাকুরমশাই, খুব দেখেছি। আদিত্যনাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার এই স্বভাব, পুরনো দিনের কথা মনে পড়লেই এক লহমায় সে যুগে গিয়ে পড়তেন। চোখের কোণ চিকচিক করে ওঠে। মনখানিতে ঝুপ করে নেমে আসে রামজয়পুর, বহিরগাছির কোনো এক বাঁশবনের ছায়া। তাকে আবার ঠাইনারা দিয়ে বর্তমানের মাটিতে ফিরিয়ে আনতে হয়। ভারী মায়া হয় তখন। চিরশিশু অথচ আপাত গম্ভীর মানুষটিকে দেখে। এই অতীত থেকে বর্তমানে ফিরিয়ে আনার কাজটি অবশ্য জনার্দনকেই করতে হয়। ওটি আমি পারি না। আমি নিজেই আদতে এখনো আদিকালের তুলসী মঞ্চ, কীর্তন কথকতার আসরে পড়ে আছি। ঠাকুর মশাইকে ফেরাবো কি করে? এমন সব বর্ষার অপরাহ্নে আদিত্যনাথের সাধন পীঠে বর্ষা বিরতির নীল আকাশ দেখা যায়। সে আকাশের গায়ে মেঘ মেঘ ময়লা রং, দিগন্তের কাছে সিঁদুর রঙের পোঁছ, ঠিক যেন কালো মেয়ে পায়ে আলতা দিল। জনার্দন কেঠো গলায় বলে উঠল, তা খরা বুঝি এই গঙ্গা তীরের শ্মশান ভূমেও লেগেছে ঠাকুরমশাই? কি হলো, অমন চুপ মেরে রইলেন যে বড়? গ্রামের নামখানি বিশেষ মনে পড়ে না। খাঁগ্রাম না খইগ্রাম কি জানি একটা ছিল। গ্রামের পশ্চিম আর দক্ষিণে আবাদি জমি, পূবে পেল্লায় পেল্লায় সব দিঘি, তাল দিঘি, শাপলাদহ, পদ্মদহ, এইসব। এই খরার বছরেও একেবারে কাঠ হয়ে যায়নি। ঘটিবাটি নয়, রীতিমতো কলসি ডোবানো যায় তাদের গায়ে। জমি অবশ্য লালচে, লোহা মাটি। পুকুর দিঘিতে যতই জল থাক, বৃষ্টি না হলে
আবাদ আর অনাবাদি সমান। যাই হোক, সেখানে তো এলাম। বেশ ভালো ঝকঝকে তকতকে গাঁ। যে পরিমাণে বর্ধিষ্ণু এ গ্রাম, 1 বছরের খরায় এর তেমন কিছু করতে পারেনি। ঘরে ঘরে শস্য মজুত রয়েছে, ফি গেরস্ত বাড়ি 2-3টে, দুধেল গাই রয়েছে, দিঘির পাড়ে মিঠে ঘাস গজিয়ে রয়েছে সরস জমিতে। গো পালনে তেমন বাধা পড়েনি, কিন্তু আমার তো জানোই, মাথার ভিতরে একবার যদি ঘুরঘুরে পোকা নড়তে শুরু করেছে তো সব আলো রোশনাই পার হয়ে নজরখানি থিতু হবে কোনো কানা ঘুপচিতে আধার জমে রয়েছে তার উপরে। সাদা চোখে বেশ সুন্দর পাড়া গাঁ, গরু চড়ছে, দক্ষিণের মাঠ হলদে সবুজ হয়ে আছে ফসলে, বৌঝিয়েরা দল বেঁধে পুকুর ঘাটে যাচ্ছে। কিন্তু সবারই চোখে মুখে একটা ব্যথার ভাব লেগে আছে। কেমন বলতো? সেই যে ছেলে মানুষের পেটে ব্যথা হলে যেমন বকুনির ভয়ে বাবা মাকে বলতে পারে না, ওদিকে মুখটা কুঁচকে থাকে ব্যথায়, ঠিক তেমন। যাই হোক, গ্রামে যখন পৌঁছেছি, খাঁ খাঁ দুপুর, বেজায় গরম। সবে একটা বট গাছের নিচে বসেছি, দরদর করে ঘাম নামছিল সারা শরীর বয়ে। বোধি বৃক্ষের ছায়ায় বসে বেশ ভালোই লাগলো। মুখ গলা মুছে গাছের গায়ে ঠেস দিয়েছি, একটু ঝিম আসতে লেগেছে সবে। হঠাৎ আমার মনে হলো আমার মাথার চতুর্দিকে আকাশে মেঘ জমে উঠেছে। হঠাৎই যেন সে মেঘের শীতল ছায়া পাতা ডাল বেয়ে নেমে আসছে আমার বন্ধ চোখের আড়ালে। হঠাৎ একটা কচি মুখ বটগাছের পিছন থেকে বেরিয়ে এসে আমার গলার পদ্মবীজ আর রুদ্রাক্ষের মালাগুলি খুব মন দিয়ে দেখতে লাগলো। বছর 7-8-এর একটা ছেলে, ফ্যাকাশে মুখে ওই একটা ব্যথাতুর হাসি ফুটে আছে। মালাগুলি দেখতে দেখতে খুব হালকা গলায় সে বলে উঠল, বাহ, বেশ ভরসা বইতে তো, কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তার শেষ কথাটা এমন সুরে বলা যে আমার সারা শরীর কেঁপে উঠল শিরশির করে। তার মুখের দিকে আবার তাকাতেই আমার বুকটা একেবারে শুকিয়ে গেল। আকাশে মেঘের কালো ঘনিয়ে উঠেছে ঠিকই, তবে তার বুকে উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে ছেলেটির মণিহীন চোখের রূপলি আলো। তার সুগঠিত দাঁতের পাটিতে একটা আলোর ধারালো দীপ্তি ঝলসে উঠছে থেকে থেকে। আমি একেবারে ধড়মড় করে উঠে বসলাম। আকাশে সত্যি সত্যি মেঘ জমে উঠেছে বটে, কিন্তু ছেলেটির পরিবর্তে একজন মাঝবয়সী মানুষ হাত জোর করে দাঁড়িয়ে আছেন। আমি চতুর্দিকে চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম, ছেলেটিকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। সেই লোকটি ভাঙা গলায় বলে উঠল, ঠাকুর, আপনি এমন পথে বসে থাকলে যে গ্রামের অকল্যাণ হয়। কাছেই আমার ঘর, সেখানে চলুন। সন্ন্যাসীর সেবা করলে গ্রামের যদি কিছু কল্যাণ হয়। আমি তাকে বললাম, তা গ্রামের কি অকল্যাণ তোমরা বাঁধিয়ে রেখেছ? লোকটা আমার পায়ের কাছে বসে পড়ে বলল, ঠাকুর, আমি গোবিন্দ চাটুর্যে। আমার ঘরে চলুন, সব বলবো আপনাকে। গোবিন্দর কথা শুনতে শুনতেই আমার চোখে পড়ল তার পৈতের উপরে মলিন কালি কালি ছোপ পড়ে আছে, যেন বহুদিন কাঁচা হয়নি। আর ঠিক তখনই আমার দিবা স্বপ্নে দেখা ছেলেটির কথা মনে পড়ে গেল। তাই তো, আমার গলায় তো পৈতে নেই,
সে তো তন্ত্র সাধনার দীক্ষা নেওয়ার সময় খুলে রেখে দিয়েছি ঝোলাতে। তবে সে ফর্সা বইতে দেখতে পেল কি করে? আমি সচরাচর মানুষের ঘরে আশ্রয় নিই না, সে তো তোমরা জানোই। আর যেখানে নিই সেখানেই অঘটন ঘটে, বা উল্টোটাও বলতে পারো। অঘটনের ইঙ্গিত পেলেই সেখানে আমি বাস করতে রাজি হই। গোবিন্দ বিশ্রাম ভালাপের মতো কত কিছু বলে যাচ্ছিল, আমি তা শুনছি কি শুনছি না সেদিকে তার খেয়াল নেই। তাকে থামিয়ে দিয়ে বললাম, দেখো, আমি সন্ন্যাসী, পুরুত বামুন নই। আমার কাছে বামুন চাঁড়ালে ফারাক নেই। তোমার গ্রামে থাকা আমার বড়ই প্রয়োজন, তাই থাকছি। চলো, কোথায় যেতে হবে চলো। গোবিন্দ আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বটগাছের পদ্মমূল থেকে আমরা গ্রামের উত্তর দিকে চললাম। আরো আরো মেঘ জমে উঠছে তাল গাছের মাথায় মাথায়। আমার মনে হলো আমি উত্তরের জলাভূমির ঠান্ডা কালো জল দেখতে পাচ্ছি মনোলোকে, নিথর গভীর জল। গ্রামের প্রশস্ত শূন্যস্থানটি পার হলে চওড়া মেটে পথ লাল হয়ে উত্তরে কিছু দূর গিয়ে খোলা প্রান্তরে পড়ে। তার কিছু আগে একটা সরু পথের মুখে দাঁড়িয়ে গোবিন্দ বলল, এবার বাঁ দিক দিয়ে আসুন ঠাকুর, ওই যে দালান কোটা, ওইটা আমার। আমি তাকে বললাম, গাঁয়ের লোকজন এত চুপচাপ কেন হে? গোবিন্দের চোখে মলিন মেঘের ছায়া দেখা যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, সব বলবো ঠাকুর, আসুন। দু তিনখানি মেটে বাড়ি আর তার উঠোন পার হয়ে গোবিন্দের ভদ্রাসন। সামনের মেটে বাড়ির দাওয়ায় বসে এক বৃদ্ধ তাকিয়েছিলেন আমার দিকে। ভয় ভয় চোখ, কপালের চামড়া কুঁচকে গিয়েছে যেন যন্ত্রণায়। গোবিন্দ ফিস ফিস করে বলল, তারিণী বচ্চার গেল পরশুই ওর ছেলে ওই পদ্মদহের পাড়ে। আমি তার কথা কেটে বলে উঠলাম, এ বাড়িতে অসৌচ চলছে নাকি হে? ওই যে বললাম, গত পরশুই তারিণী ঘোরের ছেলে অবঘাতে মারা গিয়েছে। অসহায় বৃদ্ধের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। মেঘ ঘনিয়ে আসায় বৃদ্ধের পিছনে দরজাখানি খুব অস্পষ্ট হয়ে আছে, আর দরজার একটি পাল্লার আড়াল থেকে উঁকি মারছে সেই বাচ্চাটির মুখ, যা আমি কিছু আগেই স্বপ্নে দেখেছি। বিভোর হয়ে তাকিয়েছিলাম ছেলেটির দিকে। হঠাৎ খিলখিল হাসির শব্দে আমার চমক ভাঙল। দুটি ছোট ছোট ছেলে আদুল গায়ে আমার একেবারে গা ঘেঁষে দৌড়ে চলে গেল। ভারী খুশি খুশি মুখ তাদের, গ্রামের বাকিদের মতো মলিন বা ভয় ভয় নয়। ছেলেগুলিকে দেখতে দেখতে কঠিন স্বরে গোবিন্দ বলে উঠল, এ গ্রামের ছোট জাতের মনে আনন্দের সীমা নেই, যত বিপদ সমাজের শিরোমণিদের। আমি তাকে বললাম, কে সমাজের শিরোমণি গোবিন্দ? সে আশ্চর্য হয়ে বলল, কেন, বামুনরা। আমি বললাম, তাই নাকি? আচ্ছা বলো তো, জন্মনা জায়তে শূদ্র সংস্কারত দ্বিজ উচ্যতে বেদ পাঠে ভবেত বিপ্র ব্রহ্ম জনাতি ব্রাহ্মণ। এই শ্লোকের অর্থ কি? গোবিন্দ আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি একটু হেসে আবার বললাম, সব বোঝা হয়েছে আমার। চলো। উত্তর পূর্ব আর দক্ষিণ থেকে আরো বেশি বেশি করে মেঘ ঘনিয়ে আসছিল।
একটা ঠান্ডা হাওয়া ভেসে আসায় বুঝলাম মাঠের দিকে বৃষ্টি শুরু হয়েছে। গোবিন্দ তাড়াতাড়ি কথা ঘুরিয়ে ফেলার সুযোগ পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। একটা ঢোক গিলে সে বলল, হ্যাঁ, চলুন চলুন। পথের গায়ে উঠোনের প্রান্ত লেগে আছে। বড় বাড়ি হলেও তাতে কোনো আড়াল নেই। বড় উঠোনের অন্য প্রান্ত ঘেঁষে বেশ কয়েকটি ধানের মড়াই রয়েছে। রয়েছে 2-3টি গরুর গাড়িও। একটা ধানি গন্ধ উঠোনময় ভেসে বেড়াচ্ছে, কিন্তু সেই গন্ধ তাজা পাকা ধানের সুবাস নয়, শ্যাওলা শ্যাওলা ভেজা ভেজা গন্ধ। সে গন্ধে মন ভালো হওয়ার পরিবর্তে আরো বেশি বেশি করে যেন ভার হয়ে ওঠে। উঠোনের বাঁ দিকে রাস্তা ঘেঁষে একটি কুঠুরি রয়েছে, সেটিও পাকা ঘর। উঠোনের দিকে তার একটি জানলা আর পথের দিকে 2টি। একটি মাত্র তক্তপোষ রয়েছে ঘরটিতে, টান টান চাদর। গোবিন্দ হাত জোড় করে বলল, আপনি স্নান করে নিন ঠাকুর, আমি তেল গামছা রেখে যাচ্ছি। ওই ঘরের পিছনে ইদারা আছে, ভারী মিঠে ঠান্ডা জল। আর সপাক যদি অন্ন গ্রহণ করেন তো কাঠের উনুনের ব্যবস্থাও করা আছে। আমি ঝোলাখানি কাঁধ থেকে নামাতে নামাতে বললাম, আমারও সব নেই, গৃহী যা দেয় তাই খাই। ব্যস্ত হতে হবে না তোমাকে। হ্যাঁ, স্নান করতে হবে কথা ঠিক, তবে ইদারায় নয়। গোবিন্দ আশ্চর্য হয়ে বলল, এই গ্রামে টিউকল পাবেন না ঠাকুর। আমি ঘামে ভেজা ফতুয়া খুলে কাঁধে নিলাম। গামছা দিয়ে যাও গোবিন্দ, আমি ওই উত্তরের মাঠে যাব, পদ্মদহে। বহুদিন হলো অমন দিঘি দেখিনি। গোবিন্দ আর্তনাদ করে উঠে বলল, ও সর্বনাশের কথা মুখেও আনবেন না ঠাকুর। গত পরশু তারিণী ভট্টাচার্যের ছেলে নিয়ে 12 জন হলো। ওই কোনো না কোনো জলাশয়ের তীরে মরে পড়েছিল। একেই মেঘ দুর্যোগ, তার উপর বিকেলও হয়ে এসছে। অন্ধকারে ওদিকে গেলে বিপদ হয়ে যাবে ঠাকুর। আমার কি মনে হতে জানতে চাইলাম, আচ্ছা, যারা মরেছে তারা সব বামুন কি? গোবিন্দ হাত জোড় করে বলল, হ্যাঁ ঠাকুর, 12 জনই বামুন। তাকে আশ্বস্ত করে বললাম, দেখো গোবিন্দ, আমি বামুন চাঁড়াল কিছুই নই। তুমি বাড়ির মেয়েদের বলো হাঁড়ি উপচে রেঁধে রাখতে, আমি এই যাব আর এই আসব। যাও বলে দাও। মুখে এ কথা বললাম বটে, কিন্তু মনের গভীরে সেই ছেলেটির মুখ তখনও থেকে থেকে ভেসে উঠছে, আর শুনতে পাচ্ছি তার কথাগুলো। বাহ, বেশ ফর্সা বইতে তো, কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। গ্রাম ছাড়িয়ে উত্তরের খোলা মাঠে পড়তেই বৃষ্টি ধরে ফেলল আমাকে। মুষলধারে বৃষ্টি নয়, ঝিরি ঝিরি বৃষ্টি, কিন্তু হাওয়া দিচ্ছে বেশ জোরালো। কালবৈশাখীর মতো জোর না থাকলেও বেশ হাওয়া। অসহ্য গরমের পরে বেশ লাগছিল হাওয়াটা। ভিজতে ভিজতে তাল গাছের সারির কাছে পৌঁছে গেলাম। এখান থেকে পথের সমান্তরালে নেমে যেতে পূবের জমিতে। সমতল ভূমি সরাসরি গিয়ে মিশেছে পদ্মদহের উঁচু পাড়ে। হঠাৎ একটা বাজ পড়ল। এতক্ষণ খেয়াল হয়নি, এখন মনে পড়ল। বজ্রপাত খুব বেশি হলে খোলা মাঠে ভারী বিপদে পড়তে হবে। তাই আমি দ্রুত পা চালালাম। পদ্মদহের পাড়েও গোল করে দাঁড়িয়ে আছে অনেক তাল গাছ, আর তাদের নিচে জমাট বেঁধে উঠছে শেষ বিকেল আর মেঘের অন্ধকার। জলাশয়ের পাড় বেয়ে নেমে যেতে যেতে
আর একবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে হঠাৎ বিপরীত পাড়ে দাঁড়ানো একটা আবছা মূর্তি আমার চোখে ধরা দিয়েই মিলিয়ে গেল। বুক জলে নেমে দাঁড়ালাম। পায়ের নিচে ঠান্ডা মাটি, সারা শরীরে একটা শীতল আরামের অনুভূতি বয়ে চলেছে। তাল গাছের মাথাগুলো দুলে দুলে উঠছে। মেঘের ছায়া, আর থেকে থেকে মনে পড়ছে তারিণী ভট্টাচার্যের ছেলেটি এই পদ্মদহের তীরেই মরে পড়েছিল। সে এক অদ্ভুত অনুভূতি হে জনার্দন। ভয়ও নেই, স্বস্তিও নেই। অলৌকিক লৌকিকের বাইরে এক অজানা মনোগত পরিস্থিতি। শ্বাস টেনে ডুব দিলাম শীতল জলে। সারা শরীরে পদ্মদহের শীতল স্পর্শ মেখে নিয়ে ভেসে উঠলাম উপরে। মেঘ আরো ঘনীভূত হয়েছে, বৃষ্টির বেগও বাড়ছে। আবার ডুব দিলাম, উপরে ভেসে উঠলাম। আমার মুখের ঠিক সামনে একটা মুখ ভেসে আছে জলের উপরে। বিস্ফারিত চোখ, তার ঠোঁট দুটিতে অজস্র টসটসে ফোসকা, আর নাক মুখ দিয়ে গড়িয়ে পড়ছে পচা তরল গোবর। দেখলেই বোঝা যায় কোনোভাবে এ মুখ যে দেহটির সঙ্গে জুড়ে আছে, তার অভ্যন্তর ভাগ পূর্ণ হয়ে আছে গোবরে। পেট ভরে সে তরল গোবিষ্ঠা উপচে পড়ছে নাক মুখ দিয়ে। বলতে এতক্ষণ লাগলেও মূর্তিটি আমার চোখের সামনে ভেসে রইল মাত্র কয়েক মুহূর্ত। বৃষ্টির শব্দ কানে আসতেই বুঝলাম এতক্ষণ আমার শ্রবণ পথ বন্ধ হয়েছিল। বিভৎস মূর্তিটি অদৃশ্য হতেই আবার প্রকৃতির সব শব্দ আগের মতো ধরা দিতে লাগলো আমার সকল ইন্দ্রিয়ে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবার ডুব দিলাম। 3 ডুব দিয়ে পদ্মদহ থেকে উঠে আসার জন্য যেই তীরভূমির দিকে ঘুরেছি, আবার সেই বিভৎস মূর্তি আমার একেবারে সামনে আবির্ভূত হলো। এবার সে নিশ্চল নিথর নয়, পাড়বে সে নেমে আসছে আড়ষ্ট পা ফেলে। তার নাক মুখ চোখ কান বেয়ে নেমে আসছে অশেষ দুর্গন্ধময় আবর্জনা। ঠোঁটের ফোসকাগুলো ফেটে যাচ্ছে ফটফট করে, গড়িয়ে পড়ছে আঠালো তরল। আর সেই চলমান মৃতের মাথার উপর দিয়ে তাকালে বিদ্যুতের ক্ষণস্থায়ী আলোতে দেখা যায় তীরভূমির উঁচুতে দাঁড়ানো সেই বাচ্চা ছেলেটির হাসি হাসি মুখ, সাদা দাঁত আর জ্বলন্ত চোখ। আমি পাড়ে উঠে আসার আগে সেই পচে যাওয়া মরদেহ আমাকে জড়িয়ে ধরল। দুর্গন্ধে পেট গুলিয়ে উঠল আমার। মনে কিন্তু বিন্দুমাত্র ভয় নেই। আমি যেন সব জেনেই এসেছি যে এমনটি হবে। শুধু এমন ভাবে হবে জানতাম না বলেই একটু বিস্ময় আর ঘৃণা ছাড়া কোনো অনুভূতি নেই। ধীরে ধীরে হাতের চাপ বাড়তে লাগলো আমার শরীরের ওপর। হাঁটু জলে আছড়ে পড়লাম। আমার জ্ঞান লুপ্ত হয়নি, কিন্তু সমস্ত বোধের উপরে অন্য কারো চিন্তা জগৎ চেপে বসছে ধীরে ধীরে। নিজের চিন্তা শক্তি সম্পূর্ণ মুছে যাওয়ার ঠিক আগে আমার কানের কাছে ছেলেটার কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, কোনো লাভ নেই। আমার মনোলোকে একটা বিশাল আমবাগান ভেসে উঠল। ঝড়ে কম্পিত বৃষ্টি ভেজা আমবাগান, আর তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা 3-4টি খোলার ঘর।
উঠোনে কয়েকটি মুরগি আর ছাগল ঘুরে বেড়াচ্ছে। যখন আমার চেতনা সম্পূর্ণ ফিরে এলো রাত্রি তখন গভীর, আকাশে তারার দেখা নেই, অর্থাৎ এখনো মেঘ করে আছে। সনসন করে হাওয়া দিচ্ছে এলোমেলো। ভিজে শরীরে আমি পদ্মদহের পাড় বেয়ে উঠে এলাম। রাস্তার দিকে কয়েকটি আলো ঘোরাঘুরি করছে, আর উচ্চ স্বরে কেউ কেউ চিৎকার করছে। আমি বারণ করেছিলাম আগে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি বারণ করেছিলাম আগে। ঠাকুর মশাই। সেদিকে এগিয়ে যেতেই গোবিন্দের গলা চিনতে পারলাম। আমাকে দেখে আলোগুলো হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। প্রায় 10-12 জন লোক তো হবেই। উৎকণ্ঠিত চোখে তারা আমার দিকে তাকিয়ে আছে। গোবিন্দ একেবারে আর্তনাদ করে উঠল। কি অবস্থা হয়েছে আপনার ঠাকুর মশাই? বারবার বারণ করলাম, যাবেন না, পদ্মদহের দিকে যাবেন না। আমি সহজ সুরে বললাম, রোগ না জানলে বিধান দেব কিভাবে? তোমার মুখে শুনলাম তারিণী ভট্টাচার্যের ছেলে ওই পদ্মদহের তীরে মারা পড়েছিল, তাই নিজের চোখে বুঝতে এসেছিলাম ঘটনা বলি। তা কিছু বুঝলেন ঠাকুর মশাই? ভিড়ের মধ্যে একজন জানতে চাইল। তাকে আমি দেখেছি হে। পোড়া ঠোঁট, নাক মুখ দিয়ে বেরিয়ে এসছে গোবর। আমার কথা শেষ হওয়ার আগেই অতগুলো লোক হঠাৎ করে একেবারে নিশ্চুপ হয়ে গেল। ভয়ার্ত চোখে তারা এদিক ওদিক তাকাতে লাগলো। হাওয়ার সনসন শব্দে বারবার মনে হচ্ছিল যেন এক বিরাট বিদেহী ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে ছুটে আসছে। আমি তাদের আশ্বস্ত করলাম, ভয় নেই, এখন আর কিছু হবে না। আচ্ছা গোবিন্দ, তোমাদের গ্রাম কয়েকটি ছাড়া আর আম গাছ ছাড়া অন্য কিছু দেখলাম না। তা বড় আম বাগান কোথায় আছে? গোবিন্দ কেমন একটা মুখ করে গম্ভীর গলায় বলে উঠল, ওই পশ্চিমের মাঠ পার হলে আছে একটা। কেন বলুন তো? না, এমনি জানতে চাইলাম। তা সেখানে কেউ থাকে নাকি? হ্যাঁ, তা থাকে বই কি, কয়েক ঘর মুসলমান। বেশ, চলো এবার ঘরে ফিরি। আমাকে চারদিক থেকে ঘিরে দলটা পথ চলেছিল খুব সাবধানে। থেকে থেকে মশাল ঘুরিয়ে দেখে নিচ্ছিল প্রান্তরে জমে থাকা অন্ধকারের ছবি। গোবিন্দের অন্দর বাড়ি থেকে 2-1 জন বউ মানুষ আধ হাত ঘোমটা টেনে আমাকে শুকনো ছোলা ভাজা, বাদাম, মুড়ি আর দুধ দিয়ে গেল। পুরো লালচে স্বর দেখে বুঝলাম বেশ করে জাল দেওয়া হয়েছে সেটি। মেটে মেঝের উপরে খেজুর পাতার চাটাই পেতে বসে আছে গোবিন্দ আর 2টি লোক। একজন বেশ তরুণ তার মধ্যে, অন্যজন মাঝবয়সী। নাম শুনলাম যথাক্রমে সতীনাথ আর রজনীকান্ত। সতীনাথ একটু তফাতে বসেছে, চাটাইয়ের বাইরে মাটির ওপরে। আমার খাওয়া দাওয়া শেষ হতে যতটুকু সময় আঁচিয়ে আসতে গোবিন্দ তার কথা শুরু করল। ঘরে পরিষ্কার কাঁচের একটা লণ্ঠন জ্বলছে, আর সেটির লালচে সোনালি শিখা কেঁপে কেঁপে উঠছে রাস্তার দিকে জানলা দিয়ে হু হু বয়ে আসা বাতাসে। গোবিন্দ বলল, গত শ্রাবণে সব শুরু হয়েছিল ঠাকুর মশাই। একেবারে ছিষ্টি ছাড়া বৃষ্টি গিয়েছে গতবার। দেখছেন না, এই শুকার মধ্যে পুকুর ডোবা কেমন কানায় কানায় ভরে আছে। উত্তরের মাঠ পার করে মঙ্গলকোট, সেখানে ফি মঙ্গলবার হাট বসে। গম, ছাকু, সর্ষে নিয়ে আসে সেদিকে চাষিরা।
সেসব খরিদ করতে আমাদের গ্রাম তো বটেই, আরও 5 গায়ের লোকজন আসে। ওই যে রজনী দাদা বসে আছে, ওর বড় দাদা সেদিন ওই মঙ্গলকোটের ঘাটে গিয়েছিলেন তিল আর তিসি কিনতে। সঙ্গে ছিল এই সতীনাথ মোট পাওয়ার জন্য। ও সতী, তুই বল না নিজেই কি কি দেখেছিস? সতীনাথ নড়ে চড়ে বসল। খোলা জানলার দিক থেকে তার চোখ দুটো একবার ঘুরে এলো, তারপর গলা খাঁকারি দিয়ে সে বলতে শুরু করলো। বাবা ঠাকুর, আমার নাম সতীনাথ, সতীনাথ দেবনাথ, জাতে যুগী। আমি ধমকে উঠলাম। এই, তোমার জাত জানতে চাইছি নাকি আমি? শিবের গীত না গেয়ে এখন আসল কথাটা খোলসে করো, বলো দেখি। সতীনাথ চমকে উঠেছিল। উপস্থিত বাকি দুজনের মুখের দিকে তাকিয়ে নিয়ে সে আবার বলতে শুরু করলো। বড় কর্তা মানে সজনীকান্ত ঘোষাল, রজনী দাদারও বড় দাদা, আমার কাঁধে তিল আর তিসির থলে চাপিয়ে দিয়ে সেদিন যখন মঙ্গলকোট হাট থেকে বেরুলেন, তখন আকাশের মুখ একেবারে কালি মেরে এসেছে। একই ঘোর বর্ষা, তাই দিন প্রায় শেষের দিকে। মঙ্গলকোটের সীমানায় যে আমবাগান, সেটি পার হয়ে মাঠে নামতেই ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। বড় কর্তা আমার পিছনে পিছনে আসছিলেন। হাঁটতে হাঁটতেই আমাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে সতীনাথ, এবার বামুন সেবার জিনিসপত্র দিয়ে গেলি নে যে বড়, খুব বার বেড়েছিস নাকি? আমাকে বললেন, আমাদের তো বিঘে খানেক জমি, বর্ষার জলে নিচু জমির ধান সব যে হেজে গিয়েছে। তা সে কথা বললুম কর্তাকে। তিনি বললেন, কলার ঝাড়ও কি সব খেয়ে থুয়েছিস? ওই থেকে 3-4 কাঁদি। এত দূর বলে বড় কর্তা হঠাৎ চুপ করে গেলেন। আমি ভাবলাম সদ্য মোড়ল হয়েছেন, তাই বোধহয় বেশি চাইতে সংকোচ হচ্ছে। আমি তাড়াতাড়ি বললাম, কথা আপনি ভাববেন না, ও আমি কাল সকালেই মা ঠাকুরনের পায়ে পৌঁছে দিয়ে আসবো ক্ষণ। তাও উত্তর নেই। খেয়াল হলো তার খড়মের চটাস চটাস শব্দখানিও আর যেন শোনা যাচ্ছে না। অবাক হয়ে ঘুরে দাঁড়ালাম। হাকুচে অন্ধকার থমথম করছে চারিদিকে। তবুও জানেনই তো বাবা ঠাকুর, অনেকক্ষণ ধরে অন্ধকারের মধ্যে থাকলে তো চোখেও সয়ে যায়। আবছা আবছা দেখতে পেলাম বড় কর্তাকে। তিনি পূবের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। ওদিকটায় তো পদ্মদহ। আমার কাঁধে দুখানি ভারী ভারী থলি, বেশ টনটন করছে। কাঁধের জোর ঘাড় দুটোই টনটন করছে। ওইখান থেকেই ডাক পারলাম, আরে ও কর্তা, চলেন নাকি? আমাকে ইশারায় তিনি কাছে ডাকলেন। কাঁধ থেকে বোঝা দুটো পথের উপরে নামিয়ে আমিও তার দিকে পিছিয়ে পিছিয়ে গেলাম। তার চোখ তখনও পূবেই আটকে আছে। আমি কাছে যেতে হাত তুলে বললেন, পদ্মদহের পাড়ে ঝোপঝাড় রয়েছে, কিন্তু মাঝখানে ওটা কি? আমি ভাবলাম সারাদিন হাঁটুর ধুলো আর জিলিপি খেয়ে কর্তার বায়ু হয়েছে, কিন্তু সে বলতে গেলে তিনি খড়ম পেটা করবেন। তাই আমিও তার কথা মতো পদ্মদহের দিকে চোখ ফেরালাম। আর বেশ অবাকই হলাম। বাবা ঠাকুর, না দেখলে না আপনিও বুঝবেন না। রাস্তা থেকে একেবারে সমান সোজা জমি গিয়ে পদ্মদহে গিয়ে মিশেছে। মাঝে শক্ত লাল মাটি, গাছপালা গজাবার তো জই নেই। যা কয়েকটা বাবলা, মেটে আলু, ডোয়া গাছে, তা একেবারে জলের পাড় ঘেঁষেই রয়েছে। মাঝখানে একটা ঘাসও গজাতে পারেনি। কিন্তু দেখতে পেলাম একটা মাঝারি লম্বা গোছের চারার মতো কিছু দাঁড়িয়ে আছে একেবারে পদ্মদহ আর রাস্তার মধ্যিখানের জমিতে। ঝুনাক জলে নাকি রে ওর মধ্যে? বড় কর্তার ফিস ফিসে গলা আমার কানে এলো। সাদা সাদা আলোর বিন্দুগুলো আমারও চোখে পড়ছিল। মনটা না কেমন একটা করে উঠল বাবা ঠাকুর। ওদিকে একটা মিহি, একটা ভিজে বাতাস পদ্মদহের দিক থেকে ছুটে এসে কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল শরীরে। গলা নামিয়ে বললাম, চলেন কর্তা, বাড়ি যাই, জল আবার আসবে মনে হচ্ছে। বড় কর্তাও কি যেন মনে করে নড়ে উঠলেন। মনে হলো গলা কাঁপছে কথা বলতে গিয়ে। বড় কর্তা আমাকে পার হয়ে এগিয়ে যেতেই গন্ধটা আমার নাকে এসে লাগলো। অনেক দিনের পুরনো পচা গোবর আর ঘি পোড়ার একটা মিশ খাওয়া গন্ধ। থলি দুটো কাঁধে তুলে যেই পূবে তাকিয়েছি, দেখি সেই আনকা ঝোপটা আর সেখানে নেই। ঠিক তখনই বড় কর্তার চিৎকার ভেসে এলো সামনের দিক থেকে। ভয় পাওয়া, যন্ত্রণা পাওয়া চিৎকার।
কাঁধের থলি আবার ফেলে দিলাম কাদামাটির উপরে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি সে এক ভয়ানক দৃশ্য। বড় কর্তা কাদার উপরে পড়ে আছেন, তার ধুতি ছিঁড়ে গিয়েছে, খুলে গিয়েছে গায়ের পিরান, গরম দুটো ছিটকে পড়েছে দুদিকে, আর তার আর আর তার ডান পাটা ধরে হির হির করে টানতে টানতে নিয়ে চলেছে একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে? হ্যাঁ বাবা ঠাকুর, বাচ্চা ছেলে। ফাঁকা মাঠে ওত পেতে সে বসেছিল। কিছু আগেই তাকে আমরা ঝোপ বা চারা গাছ ভেবে ভুল করেছিলাম। সাদা চোখ, কান পর্যন্ত একটা চেরা হাসি, আর সে হাসি ঝকঝক করে উঠছে ওই সাদা সাদা দাঁতের ঝলসানিতে। আমি আর অপেক্ষা না করে লাফিয়ে পড়লাম বড় কর্তার দুই পায়ের উপরে, টানতে লাগলাম উল্টো দিকে। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। খিলখিল করে হেসে উঠল ছেলেটা। আর সে কি অমানসিক গায়ের জোর রে বাবা, তার কি বলবো। আমাকে শুদ্ধ সে বড় কর্তাকে টেনে নিয়ে চললো ওই পাথুরে মাটির উপর দিয়ে। চারিদিকে শো শো করে ঝড়ের মতো বাতাস বইছে। তাল গাছের ডাল থেকে ঝোলা বাবুইয়ের বাসাগুলো থেকে ভেসে আসতে লাগলো ভয় পাওয়া পাখির চিৎকার। বুক, কনুই, পেট আর হাঁটু সব ছিঁড়ে যাচ্ছে আমার। সারা গায়ে শুরু হয়েছে শতখানেক ফোড়ার টাটানি। ব্যথায় ভয়ে আমার মনে হলো আমি মরেই যাব। পদ্মদহের জলে ততক্ষণে বড় বড় ফোঁটা পড়তে লেগেছে। কনকনে ঠান্ডা হাওয়ার কাঁপুনি ধরিয়ে দিচ্ছে থেকে থেকেই। বড় কর্তার গলা থেকে একটা গোয়ানি বেরিয়ে আসছে ক্রমাগত। ছেলেটা তার পায়ের কাছে দাঁড়িয়ে হঠাৎ হিস হিস করে বলে উঠল, যাহে ভমান্যতে তে মূলে তো শাস্ত্র ত্রয়াত্রিজ। অর্থাৎ যুক্তি ও শাস্ত্র এরা শাস্ত্রের মূল। এদেরকে যে অবমানিত করে সে দ্বিজ হলেও সাধুরা তাকে ধর্মপথ হতে বহিষ্কৃত করেন। সে নাস্তিক, সে বেদনিন্দক। হ্যাঁ ঠাকুর মশাই। তারপর হঠাৎ দেখলাম তার হাতে একটা পাত্র। সেই পাত্রের মুখ থেকে অল্প অল্প ধোঁয়া বেরিয়ে আসছে। গন্ধটা নাকে এসে লাগায় বুঝতে পারলাম ছেলেটার হাতে যে পাত্রটা ধরা আছে তাতে রয়েছে গরম ঘি। হ্যাঁ, মন্ত্রটা বারবার বলতে বলতে সে বাঁ হাতে বড় কর্তার নিচের দাঁতের পাটিটা টেনে ধরলো, আর তার হাঁ হয়ে যাওয়া মুখে ঢেলে দিতে লাগলো গরম ঘি। আমি আর্তনাদ করে ছুটে গেলাম বড় কর্তার দিকে, কিন্তু কিন্তু পারলাম না। ছেলেটা মুখ তুলে আমার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে মনে হলো তার দুটো চোখ থেকে সাদা আলো ছুটে আসছে, যেন ধাক্কা মারছে আমার বুকে। আমি ছিটকে পড়লাম শক্ত মাটিতে। মাথায় প্রচন্ড আঘাত পেলাম। আমার চোখের সামনে তখন আবছা অন্ধকার, বৃষ্টি আর বাজ পড়ার আলো সব মিলেমিশে একটা ঘুম ঘোর লাগার মতো হয়ে রইল আমার। বড় কর্তার আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তিনি হাঁ মুখে পড়ে আছেন নির্জীব হয়ে। অজ্ঞানী হয়ে যেতাম, কিন্তু চোখের সামনে যা দেখলাম আমার বুক হিম হয়ে গেল ভয়। পেট গুলিয়ে উঠল ঘেন্নায়। ছেলেটা বমি করার মতো করে বড় কর্তার হাঁ মুখের মধ্যে ঢেলে দিতে লাগলো একটা জলো কোনো জিনিস। ঝকঝকে দাঁতের ফাঁক দিয়ে সে জিনিসটা বেরিয়ে আসছে তো আসছেই, যেন শেষ নেই তার কোনো। বড় কর্তার পা দুটো মাটির উপরে খানিকক্ষণ কাটা ছাগলের মতো ছটফট করল। তারপর থেমে গেল। ভয়ে আমি সেখান থেকে দৌড়ে পালাতে গেলাম, কিন্তু কিছু দূর গিয়েই পড়ে গেলাম মাথা ঘুরে, জ্ঞান হারালাম। সতীনাথ থামল। ঘরের বাইরে কালবৈশাখীর তাণ্ডব থেমে গিয়েছে। একটা নাম না জানা ফুলের গন্ধ আসছে জানলা দিয়ে। সতীনাথ থামার পরে বুঝতে পারলাম সময়টা কেমন নিস্তব্ধ। কথা বলতে গিয়ে বুঝলাম অনেকক্ষণ চুপ করে থাকার ফলে আমার স্বর বুঝে গিয়েছে। গলা খাঁকারি দিয়ে বললাম, সে তোমার কোনো ক্ষতি করলো না কেন সতীনাথ? সতীনাথ কিছু বলার আগেই রজনীকান্ত বলে উঠল, আয়,
এই হলো গে কথা। এই ছোট জাতের মুখে আগুন, হত ছাড়া প্রেত বেছে বেছে সাত্ত্বিক ব্রাহ্মণ সন্তানদেরই মেরে চলিছে এক নাগাড়ে। একেই বলে কলি, ঘোর কলি, ব্রহ্মজ্ঞান। চুপ, একদম চুপ। আমি গর্জন করে উঠলাম রজনীকান্তের মুখের ওপর। লজ্জা করে না? আপনার দাদার মৃত্যুর সময় ওই ছোট জাতি নিজের প্রাণপাত করে তাকে বাঁচাতে গিয়েছিল। আপনি গিয়েছিলেন? রজনীকান্ত চুপ করে রইলেন। আমার কথারা যেন সেদিন স্বাধীনতা পেয়েছিল। অবিরাম অনর্গল বলে চললাম আমি। সতীনাথের মতো শিক্ষাগত যোগ্যতা গ্রামের একজন ব্রাহ্মণেরও বোধ করি নেই। কি সাবলীল সুষ্ঠু সংস্কৃত উচ্চারণ তার। ইয়া হেব মন্নতে তে মূলে হেতু শাস্ত্রশ্রয়া দ্বিজঃ। সে নিজের জমি চাষ করবে, ব্রাহ্মণ ভোজনের ভিক্ষা দেবে, মুটে মজুরের মতো পরিশ্রম করবে, তবুও ছোট জাত। হ্যাঁ, নিচু জাত। হাজার হাজার বছর ধরে তো হলো ওইসব। আর কতদিন জাতের দোহাই দিয়ে যত অযোগ্যের দল সমাজের বুকের উপর বসে থাকবেন? কতদিন? কিন্তু ঠাকুরমশাই, সে মন্ত্র তো ওই প্রেত উচ্চারণ করেছিল। সতীনাথ সুনাম পাবে কেন তার? জনার্দন হো হো করে হেসে উঠল আদিত্যনাথের গল্পের মাঝখানে। হাসতে হাসতেই সে বলল, প্রেত যে মন্ত্র উচ্চারণ করেছিল, ঘটনার বিবরণ দেওয়ার সময় যে সতীনাথ সেই মন্ত্রটিই নির্ভুলভাবে বলেছে, সে বোঝারও ক্ষমতা নেই গোবিন্দের। আশ্চর্য অশিক্ষিত বটে মারি। তাহলেই বুঝে দেখো, যে বর্ণাশ্রম প্রথার সৃষ্টি হয়েছিল জীবিকার ভিত্তিতে, তাকে ধর্ম, অপসংস্কার, জাতপাত মিলিয়ে মিশিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। বড় বেদনা হে, বড় হতাশা। আমার একটা খটকা ছিল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, ওই ছেলেটি যে সজনীকান্তের খোলা মুখের মধ্যে পমন ত্যাগ করল, সে ব্যাপারটা তো বুঝলাম না। আদিত্যনাথ আমার দিকে রহস্যময় দৃষ্টি দিয়ে বললেন, বমন নয়, গোবর, গোবিষ্ঠা। জনার্দন বিষম খেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, গোবর? গোবর। প্রতিটি মরদেহে নাক, কান, মুখ উপচে পড়া গোবর দেখা দিয়েছিল ওই ক্ষয়গ্রামে। শোনো, বলছি। আদিত্যনাথ গঙ্গার জলের দিকে কিছুক্ষণ মরা চোখে তাকিয়ে থেকে আবার বলা শুরু করলেন। রজনীকান্ত আর সতীনাথকে আশ্বস্ত করে আমি বাড়ি পাঠালাম। গোবিন্দ ঘরের ভেতরেই বসে রইল থম মেরে। আমি তাকে বললাম, চিন্তা করো না, পাপীর শাস্তি বিধান করেই আমি যাব। আর একটি মাত্র ব্যাপার আমার জানতে বাকি রয়ে গেল, সেটি জেনে নিয়েই বিধিমতো পদক্ষেপ নেব। গোবিন্দ হাত জোড় করে বলল, 12 জন মোড়লের মৃত্যুর পর এখন আমি মোড়ল হয়েছি ঠাকুরমশাই, আমাকে রক্ষা করুন। আমার বিস্ময়ের আর শেষ রইল না। বললাম, যারা মরেছে তারা সকলেই গ্রামের মোড়ল নাকি? হ্যাঁ, সকলেই। ও, তা সকলেই কি ব্রাহ্মণ? হ্যাঁ ঠাকুরমশাই, ব্রাহ্মণ ছাড়া আর মোড়ল হবে কে? মোড়ল হতে গেলে কি করতে হয়? মানে পুজো বা আচার কিছু তো করা হয় নাকি? তেমন কিছু নয়, ওই গ্রামের গিরিধারী মন্দিরে প্রসাদ দিয়ে মোড়লের হাতে লাল সুতো দিয়ে বটগাছের একখানি শিকড় বেঁধে দিতে হয়, আর বিশেষ কিছু না। আমি উঠে দাঁড়ালাম। গোবিন্দকে বললাম, যাকে চলো। সে কিছু একটা বলার উপক্রম করেছিল বিস্মিত হয়ে। আমি ধমকের সুরে বললাম, বাঁচতে চাইলে চলো। গোবিন্দ উঠে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে বললাম, ভয় নেই গোবিন্দ, আমাকে গিরিধারী ঠাকুরের মন্দিরে নিয়ে চলো। সে আর বাক্যবায় না করে উঠোনের দিকে পা বাড়ালো, আর তার পিছনে আমি চললাম।
পথ একেবারে শুনশান। চতুর্দিকে ছড়িয়ে আছে কালবৈশাখীর অবশেষ, ভাঙা ডাল, ছিটকে পড়া পাখির বাসা, মাথার উপরে দম ধরা মেঘের ভার ওত পেতে আছে নিশাচর জানোয়ারের মতো, যেন সুযোগ পেলেই লাফিয়ে পড়বে অসতর্ক পথচারীর উপরে। কালবৈশাখী থেমে যাওয়ার পর প্রকৃতি যেমন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু সেদিন না তেমন ছিল না। থেকে থেকেই একটা হাওয়ার দমক আছড়ে পড়ছে, আর এমন হিমশীতল সে বাতাস যে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগিয়ে দেয়। গ্রামের মাঝখানে যে বটগাছটির নিচে দুপুরবেলায় এসে আমি বসেছিলাম, সেটিকে বাঁ দিকে রেখে পশ্চিমে ঘুরলে একখানি ছোট ডোবার পাড় ঘেঁষে পথ চলে গেছে মন্দিরের দিকে। কোনো আলো দেখা যায় না, তারাদের জগতেও ভারী কার্পণ্য। একটিও তারা ফুটে ওঠেনি আকাশে। ডোবার পাড় বরাবর কিছু দূর এগিয়েছি, এমন সময় গন্ধটা নাকে এসে লাগলো। ঘি পোড়া আর পচা গোবর মিশ্রিত গন্ধটা ডোবার জল থেকে উঠে এসে যেন পথের ঠিক পাশে থম ধরে দাঁড়িয়ে রইল। আমার মনে হলো গন্ধটার প্রাণ আছে, তার দুটি চোখ আছে, চিন্তা শক্তি আছে। এই গন্ধ আমি চিনি। ওই ছেলেটি এলেই এই গন্ধটা পাওয়া যায়। গোবিন্দ কিছুটা এগিয়ে গিয়েছিল। অন্ধকারে তার পদশব্দ অনুসরণ করেই আমি চলেছিলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎ বলে উঠল, বিপদ, ঘোর বিপদ। আজ এ প্রেতজনির লক্ষ্য হল গোবিন্দ। এতদিন হয়তো সূর্য ডোবার পরে গোবিন্দ ঘরের বাইরে বেরোয়নি, তাই এমন ভয়ঙ্কর বিপদেও পড়েনি। আজ খোলা আকাশের নিচে তাকে যখন পাওয়া গেছে, এই সুযোগ সে ভয়ঙ্কর ছাড়বে না। আমি দ্রুত পদে তার দিকে এগিয়ে যাওয়ার জন্য দুপা সবে ফেলেছি, আর সঙ্গে সঙ্গে একটা শব্দে আমার সারা শরীরে একটা শিহরণ ছড়িয়ে গেল। আমার পাশাপাশি অন্ধকারে গা ডুবিয়ে কেউ হেঁটে চলেছে। তাকে দেখা যায় না, কিন্তু ডোবার পিচ্ছিল ভেজা পাড়ে খুব লঘু ছপ ছপ শব্দে বোঝা যায় সে চলমান অশরীরী আছে, খুব ভয়প্রদ ভাবে আছে। প্রবল আতঙ্কের মধ্যেও যে চিন্তাটা আমার মনের মধ্যে আকুল হয়ে ঢেউ তুলল, তা হলো গোবিন্দকে সতর্ক করতে হবে। ফিসফিস করে তাকে বললাম, গোবিন্দ, হাতের সুতো খুলে ফেলো এখনই। আমার মনোভাব বোধহয় সে প্রেত বুঝতে পেরেছিল। একটা চাপা গর্জন ভেসে এলো অন্ধকারের জঠর থেকে। জল জল করে উঠল দুটো রূপালী চোখ, দুপাটি শানিত দাঁত। আমার দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে সে ছুটে গেল সামনের দিকে। আমি চিৎকার করে উঠলাম, গোবিন্দ, হাতের সুতো খুলে ফেলো। গোবিন্দ কিছু বুঝে ওঠার আগেই হাওয়ায় একটা ঘুর্ণি তুলে ছেলেটা লাফিয়ে পড়ল গোবিন্দের উপর। আমি কিছুক্ষণের জন্য একেবারে স্থির হয়ে গেলাম। আমার কানের দুপাশে যেন বিরাট জলরাশি গর্জন করে উঠল। বাকি সকল জাগতিক শব্দ মুছে গেল আমার কান থেকে। নিঃশব্দ গোবিন্দ এক অমানসিক আকর্ষণে নেমে চলল ডোবার পাড় বেয়ে। আমি তার হাত পা ছোঁড়ার আন্দোলন অনুভব করতে পারছি। পিচ্ছিল মাটির উপরে দেখতে পাচ্ছি দুটো উল্লসিত চোখ, শানিত হাসি। হঠাৎ
গোবিন্দের একটা আর্তচিৎকার আমার শ্রবণ শক্তি ফিরিয়ে দিল। সে কাতর আর্তনাদ এক পশলা তীব্র বর্ষার মতো আছড়ে পড়লো আমার কানে। আমার হাত পায়ের সার ফিরে আসতেই লাফিয়ে পড়ে চেপে ধরলাম গোবিন্দের পা দুটো। কিন্তু কিন্তু তাতে লাভ কিছু হলো না। সে অমানসিক শক্তি আমাকে শুদ্ধ টেনে নিয়ে চলল ডোবার কালো শ্যাওলা নিঝুম জলের দিকে। বাঁচাও, বাঁচাও, না 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 না, বাঁচাও। সতীনাথের কথা আমার মনে পড়ে গেল। সজনীকান্তের শরীরের সঙ্গে সে সতীনাথকেও টেনে নিয়ে গিয়েছিল পদ্মদহের দিকে। এই হিংস্র প্রেতের সঙ্গে দৈহিক শক্তিতে এঁটে ওঠার ক্ষমতা নেই। স্তম্ভন মন্ত্র প্রয়োগ করে তার গতিরোধ করব সে পরিস্থিতিও নেই। গোবিন্দের দুটি হাতই তার মৃত্যু পাশে আবদ্ধ, তাই হাতের সুতো খুলে ফেলার সুযোগও তার নেই। আমি এক অমোঘ টানে ছুটে চললাম মৃত্যু গহ্বরের দিকে। একটা বড় নুড়ি হাঁটুর নিচে পড়তেই আমি যন্ত্রণায় কুঁকিয়ে উঠলাম। আর সেই যন্ত্রণার অভিঘাতেই হয়তো আমার মস্তিষ্কের বন্ধ দরজাটি খুলে গেল। আমি গোবিন্দের পা ছেড়ে লাফিয়ে পড়লাম তার হাতের উপরে। এক টানে ছিঁড়ে ফেললাম তার হাতের সুতো। কাদামাটির উপরে আর কিছুটা ঘষতে যাওয়ার পর থেমে গেল গোবিন্দের শরীরটা, থেমে গেলাম আমি। আর সেই ভয়ঙ্কর মূর্তি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। গোবিন্দের আর্তনাদ তখনও থামেনি। গগনভেদী আর্তনাদের সঙ্গে চলছে অবিরাম হাত ছোঁড়া। তাকে আশ্বস্ত করলাম যে বিপদ কেটে গেছে আপাতত। তাতে তার চিৎকার থামলো, কিন্তু একটা ভয়ার্ত কান্না বেরিয়ে আসতে লাগলো থেকে থেকে। পিছল মাটি, ঠিক মতো দাঁড়ানো যায় না। তবুও এ লাল কাঁকুড়ে মাটি অঞ্চল বলে কিছুক্ষণের চেষ্টায় গোবিন্দের হাত ধরেই কোনো ক্রমে উঠে দাঁড়ালাম। তা একটানা চলতে থাকা বিনবিনানি কান্না কানে আসছে। খুব সাবধানে তাকেও দাঁড় করালাম আর ধীরে ধীরে পা ফেলে পাড়ের দিকে উঠতে লাগলাম। বৈশাখের রাত্রি নিশ্চুপ হয়ে আছে, চতুর্দিক নিস্তব্ধ। চতুর্দিকে এক নিরেট নৈঃশব্দ অনুভব করতেই প্রথম টের পেলাম বেশ কিছুক্ষণ আগেই গোবিন্দের কান্নাটা থেমে গিয়েছে। তার হাত ধরে টানতেই চাপা গর্জনটা আমার কানে এলো। এদিক ওদিক তাকালাম, কিন্তু এমন কিছু দেখতে পেলাম না যা এই গর্জনের উৎস। আমি আবার গোবিন্দের হাত ধরে টানলাম, আর সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিহরিত করে গোবিন্দ বুঝিয়ে দিল এই গর্জনের উৎস সে নিজে। তার মুখের দিকে চোখ পড়ল আমার। কি বিভৎস হয়ে উঠেছে গোবিন্দের শান্ত গোলগাল মুখখানি, তা ভাষায় প্রকাশ করা যায় না। সেই ঝকঝকের উপর মতন চোখ, শানিত দাঁতের পাটি মুখের হাসিটাকে টেনে নিয়ে গিয়েছে একেবারে দুদিকের কান পর্যন্ত। আমার মুখ দিয়ে আর্তনাদের মতো বেরিয়ে এলো, কে তুমি? গোবিন্দের মুখটা আমার মুখের একেবারে সামনে এসে থিতু হলো। ছোটখাটো গোবিন্দ এখন আমারও মাথা ছাড়িয়ে উঠেছে। পচা গোবর আর পোড়া ঘিয়ের অসহনীয় গন্ধ বেরিয়ে আসছে তার মুখ গহ্বর থেকে। আমার চোখে চোখ রেখে সে চাপা গর্জন করে বলল, আমি আমি পাপি, আমি জসিম, আমি জসিম,
কথাটা বলেই আকাশের দিকে তাকিয়ে সে আর্তনাদ করে উঠল। সে কি ভয়ানক আর্তনাদ বিভূতি! আমার মনে হলো শত শত স্টিম ইঞ্জিনের বাঁশি একত্রে বেজে উঠল বুঝি। আমি আর সহ্য করতে পারলাম না। প্রবল মানসিক চাপে জ্ঞান হারাতে হারাতে বুঝলাম গোবিন্দের শরীর এখন ওই প্রেত জনির কবলে। যখন চোখ খুলল, সর্বপ্রথম চোখে পড়ল চাঁদের অবস্থান। সান্ধ্য কালবৈশাখীর মেঘ কেটে গিয়েছে। পাটকিলে চাঁদ পশ্চিমে ঢলে পড়েছে, আর সেই চাঁদের আলোর একাংশ ঢেকে দিয়ে দোকানি কালো কালো মুখের অবয়ব আমার মুখের ঠিক উপরে ঝুঁকে পড়েছে। আমার ভয়টা আবার ফিরে এলো। দড়মড় করে উঠে বসতে গেলাম, আর সঙ্গে মাথাটা ঘুরে গেল। সঙ্গে সঙ্গে একটি নরম পুরুষ কণ্ঠ বলে উঠল, ঠাকুর ভয় পাইছেন কেনে? আমি সাকিব, এখানেই থাকি। একটু ধাতস্থ হতে দেখলাম দুটি মানুষ আমার সামনে মাটির উপরে হাঁটু পেতে বসে আছে। পুরুষ কণ্ঠটি সাকিব, আর তার পাশের জন একটি মেয়ে। কানের উপর দিয়ে ঘুমটা টেনে মাথা ঢাকা। ভারী উৎকণ্ঠিত হয়ে তারা আমার দিকে তাকিয়ে আছে। চতুর্দিকে চোখ পড়তেই আমি জায়গাটা চিনতে পারলাম। এ সেই আমবাগান যা পদ্মদয়ের বুক জলে দাঁড়িয়ে আজ সন্ধ্যাবেলাতে আমি দেখতে পেয়েছিলাম মানুষ লোকে। বার কয়েক জোরে নিঃশ্বাস নিয়ে আমি তাদের সরাসরি জিজ্ঞাসা করলাম, জসিম তোমার কে হয় সাকিব? মানুষ দুটি আগে থেকেই চুপ করেছিল। আমার প্রশ্ন শুনে তারা যেন নিস্তব্ধতার গভীরে আরো বেশি বেশি করে নিশ্চুপ হয়ে গেল। তাদের শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে রইল কয়েক মুহূর্তের জন্য, আর পরক্ষণেই বুক চাপড়ে কেঁদে উঠল মেয়েটি। বাবা, আরে বাবা, আমরা পাপী গো ঠাকুর, আমরা পাপী, পাপ করেছি, মহা পাপ করেছি। যাসি ও খোদা আমাদের দোজকে পাঠাবেন, দোজকে। ও কালি পড়া লণ্ঠনের কাঁচটা মুছতে মুছতে ফোঁপাচ্ছিল মেয়েটা। সাকিব আবার ধমকে উঠল, তুই চুপ করবি সাকি না? ঠাকুর এসেছেন, কিছু একটা করবেন, এ আর কাঁদিস নে তো। লণ্ঠনটা আমার সামনে রেখে সাকিনা চলে যাচ্ছিল। আমি বললাম, একটু জল দেবে মা? হ্যাঁ, বুকটা একেবারে ফেটে যাচ্ছে তেষ্টায়, একটু জল দিও। মেয়েটি এমন করে চমকে উঠল যেন আমি তাকে কোনো এক ভয়ঙ্কর কথা বলে ফেলেছি। কান্না জড়ানো চিৎকারের সুরে বলে উঠল, খাইও না বাপ, খাইও না, আমার হাতে জল খাইও না, সমাজে থাকতে পারবে না তার মতো। বাদ দে দেখি তোর সমাজ,
এ সমাজ আদিত্যনাথের কাছে বারবার ছুটে আসে তার দরকারে, বাঁচার তাগিদে। আমার নিয়মই সমাজের নিয়ম, আর আমি শ্মশানে মশানে পড়ে থাকি ডামরি পিশাচ নিয়ে আমার সংসার। ও সমাজের আমি থোড়াই পরোয়া করি? তুই জল দে মা, আর যাওয়ার আগে তোর হাতে ভাত খেয়ে যাব। রান্না আর ছেলের জন্য একটা দীর্ঘশ্বাস ফেলে সাকিনা বলল, তাইলে আর কি, মরো। আমি হো হো করে হেসে উঠলাম। সাকিনা জল দিয়ে বোধহয় উনুন ধরাতে গেল। বাইরে আমবাগান ভাসিয়ে জ্যোৎস্নার স্রোত ছুটে চলেছে পশ্চিমে, নিশার অবসানে। সাকিব ঘোরের মধ্যে বলে চলল, তার তো আর তোমার মতো শক্তি ছিল নি ঠাকুর। ছোটখাটো মানুষ, ভাষা ভাষা শোক, মুখ ভর্তি হাসি। ভালো করে বলো সাকিব, পুরোটা বলো। পুরো আর কি বলবো, মাত্র 2 দিন দেখেছি তারে। বছর 4 আগের কথা, এমন বৈশাখ মাসে বুঝলেন কি না, একদিন আমি এই দাওয়ায় বসে রয়েছি, এই সেবারে কি ঝড় আর বাস পড়তে লাগিছে, তোমার কি বলবো। সাকিনা সামনের বাগানে গিয়েছে, 2টি কাঁচা আম পেলে মুসরি ডাইলে দিয়ে খাওয়া হবে। উমা, হঠাৎ দেখি সে আইসে সার দিকে তাকাইতে তাকাইতে, আর সঙ্গে একখানে ছোটো পাড়া ছেলে, গলায় তুলসীর মালা, হেঁটো কাপড় আর খালিকা। আমি আকাশ থেকে পড়েছি, বললাম, উমা এরে কোথায় পেলি? সাকিনা তাড়াতাড়ি তাড়ি নিয়ে দাওয়ায় উঠে এলো। দেখি একটা সারা গা ভিজে রইছে। সাকিনা কোঁসরের আমগুলি একধারে রেখে আঁচল দিয়ে তার মাথা গা সব মুছিয়ে দিয়ে বলল, ও সেইলে, তুই কোথা থেকে আইসিস? তোর মা কাঁদবে নি? এমন আধার হইয়া রয়েছে সারধার। সে যেন ভারী মজা পেয়েছে এমন করে সোঁড়া বলে কি না, আমার তো মা নেই। অনেক ওই যে অনেক পুকুর আছে না, ওই খৈগ্রাম, ওখানে গিরিধারী মন্দিরে থাকি। ঠাকুরের ফুল তুলে দিই, চন্দন বাটি আর প্রসাদ পাই। আর তোর বাপ? সে ওইভাবেই হেসে হেসে নরম গলায় বলল, কি জানি। সাকিনার সে কি কান্না ঠাকুর, তোমারে কি বলবো। সে কাঁদে আর বলে, ওরে তোর কেউ নেই, আমার ঘরে জল খেলে তোর শেষ আসরটাও যাবে। সে তো কিছুতেই শুনবে না। তার মুখ দেখে বেশ বোঝা যাইছে যে তার তেষ্টাও পেয়েছে খুব। ওদিকে ধরো সাকিনার বেটা বেটি হয়নি কো, ওইটুকু ছেলের কান্না সইতে পারে? মায়ের মন, বুঝই তো। মায়ের মন? আমরা মায়ের মন বুঝি বিভূতি? আমিও তো মাকে ফেলে ঘাটায় আঘাটায় ঘুরে বেরিয়েছি আজীবন। ওদিকে দেখো, যেই রমা এলো, কেমন সুন্দর ঘরে থিতু হলাম। বুঝলাম মায়ের মন। হ্যাঁ, সাকিবের কথায় আমার বুকটা কেমন যেন কুড়ে উঠল। আমার সেই গ্রাম, পলাশ বনির মাঠ, বাঁশ ঝাড়, বাবার গম্ভীর মায়া মায়া মুখ। একটা দীর্ঘশ্বাস ফেলে সাকিবকে বললাম, বুঝেছি, বলো তারপর। চোখের কোণ দুটো মুছে নিয়ে আবার বলতে শুরু করলো, তা সেই ছেলে তো 1 পেট জল খেয়ে ঘুমিয়ে পড়েছে। সাকিনা তারে কোলে নিয়ে ঘুমের মধ্যেই দুধ খাইয়ে দিলে। জ্বর ততক্ষণে থেমে গেছে বাইরে। সাকিনা তার কপালে একটা চুমু দিয়ে আমারে বলল, আধার থাকতে থাকতে এরে ঠাকুরের মন্দিরে রেখে এসো। আলো ফুটলে আবার
বিপদ হবে। আমি ভয়ে ভয়ে বললাম, মন্দিরে উঠবো, যদি কিছু হয়। আরে কিছু হবে নিকো, আধারে ঠাকুর ছাড়া আর কে দেখবে? আর সে জানে তুমিও যা, বামুনও তাই। যাও যাও, দেরি কইরো না আর, যাও। সেই রাইতে আমি তারে কইলে নিয়ে খই গ্রামের দিকে হাঁটা ধরলুম। সোরা ঘুমের মধ্যেই আমার গলা জোরায় ধরল। আমার বুকের ভিতরটা কেমন জানি একটা কইরে উঠল ঠাকুর। সেই যে কি সে টান, খোদাই মালুম। বাপের টান বোধহয়, না বলো? বাপ না হলে কি আর বাপ হন যায়? সেদিন যদি তারে আমার ঘরে রেখে দিতুম গো, কি হইতো? লোকে দু কথা বলতো যে বস্তু মুসলমান হইছে, আর তো কিছু হতো নি। হাঁটতে হাঁটতে আমি চারদিকে তাকিয়ে দেখলাম, তারপর তার কপালে চুমু দিয়ে বললুম, তুই আমার জসিম। সে বোধহয় শুনতেও পেল, আরো শক্ত করে আমার গলা জড়িয়ে ধরল। গিরিধারীর পায়ের কাছে তারে শুইয়ে দিয়ে আমি কেঁদে ফেললাম। লোভ গো ঠাকুর, লোভ, বাপ সাজার লোভ। ছোট ছোট আঙুল, নরম কষি কষি গাল, এমন একজন আমার দিলে খোদার কি কম পড়তো? গিরিধারীর দিকে একবার রাগ রাগ মুখে চাইলুম। সে কি বুঝলো কি জানি, প্রদীপের আলোয় তার কালো মুখ হাসি হাসি হয়ে রইল। চোখ মুছে মন্দির থেকে নাইমা আইছি। হঠাৎ এই কে যেন বইলে উঠল, এই 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 এই, তুই কে রে? হ্যাঁ, সে দেখি গায়ে রাত পাহারা দেয় তারা, হাতে লাঠি লণ্ঠন। কোথা থেকে তারা উইড়ে আইসলো কি জানি, আমার মুখের সামনে লণ্ঠন নিয়ে এসে একজন চেঁচিয়ে উঠল, এই তুই তো মুসলমান, মন্দিরে উঠছিস যে বড়? হ্যাঁ, আমি কতবার বুঝাতে চাইলুম যে তোমাদেরই ছেলে জঙ্গলে হেরে গেল, তারই ফিরে দিতে এসি। কে কার কথা শুনে আমার তারা মাইতে মাইতে ওই বট গাছের সঙ্গে বেঁধে ফেলল। এদিক ওদিক থেকে কত লোক জড়ো হয়ে গেল, তোমার কি কব ঠাকুর। ওই ঠাকুরের ওইটুকু সেবা করা ছেলে যা মাঝরাত অব্দি হেইরে রইল, সেই বেলা কারো খোঁজ নেই কো। এখন মন্দিরে মুসলমান উঠেছে বলে কত লোক চাঁদ ধারে। আমি চুপ করে রইল। যা করবি কর, ছেলেটা তো ঘরে দিয়ে গেলছি। খানিক পরে গায়ের সব মাথারাও এসে হাজির। আমাকে দেখে টেখে বলল, ও তো বেজাত, আমাদের জাত নষ্ট করবেই, ওকে সাইডে দাও। আমি সেইডে বাঁচলুম। যাক, অল্পের উপর দিয়েই গেছে। আমার এইখানে মেরে ফেললে সাকিনাকে দেখার কেউ ছিল না কো। যা হোক, দূর থেকে তাদের পেন নাম করে চলে আইসি। হঠাৎ কানে এলো জসিমের শুদ্ধিকরণ কিভাবে হবে সেই সব। আমার হাত পা সব ঠান্ডা হয়ে এলো। তারে নাকি প্রথমে গরম ঘি খাওয়াবে, তারপর গোবর, তবেই সে ঘুরিয়ে ফের হেঁদু হবে। আমি চিৎকার করে পিছু ফেললাম, ওদের দিকে হাত জোর করে বললাম, আপনারা শাস্ত্র পড়েছেন, কত জ্ঞান গমি, ওইটুকু ছেলে মানুষ, সে মরে যাবে। ও আপনারা আমারে খাওয়ান, ওরে সেইরে দেন, ওরে সেইরে দেন। আমি জসিমের পানে শুইতে গেছি, অমনি আমার মাথায় লাঠি কইরে কে যেন মাইল। হুড়ে পড়ে গেলাম ঘুমের উপরে। চোখ মুখ বেয়ে রক্ত পড়তে লাগল। আমার চোখের সামনে ছেলেটাকে ঘুম থেকে তুইলে দুদিকের সোয়াল টেনে গরম ঘি গোবর। ঠাকুর সে প্রথমে কিছুই বোঝেনি, হাসি হাসি মুখে সবাইরে দেখছিল। গরম ঘি মুখে পড়তেই সে চিৎকার করে খেয়ে উঠল, আমার ব্যথা করছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ব্যথা করছে। তাতে তারা আরো খেইতে গেল। ঠাকুর বলতে লাগলো, এই জীবনকে ঘুম থেকে উঠে নিয়েছ, বেজাতের সোয়া পাইছে, শুদ্ধিকরণ করতে হবে তো। পবিত্র ঘি মুখে দিলে ব্যথা লাগে? সত্যি জাত হাইরেছে, আরো বেশি করে ঘি ঢাল। এই গোবর দে, গোবর দে, গোবর দে। সে আর চিৎকার করতে পারেনি। ঠাকুর কত দূর থেকে আমার দিকে চেয়ে রইল। দুই চোখ বেয়ে তার জল গইরে পড়তে লাগলো। নরম কষি কষি ঠোঁটগুলো পুঁড়ে গেল, ফোলা ফোলা হইয়া এলো।
নাক দিয়ে গইরে পড়ল পচা গোবর। মুছে যাওয়ার আগে চোখ তুলে দেখলুম গিরিধারী তখনও হাসছে। লজ্জা করে না তার? লাজ নাই কো? ভোর হইতে দেখলুম কেউ কোথাও নেই। আমার জসিমেরেও কোথায় যেন নিয়ে গিয়েছে তারা। আর কোনোদিন দেখিনি। ওই সেরম জ্বর উঠলে সাকিনা দোরগোড়াই এই সে দেইতে থাকে। যদি ঝড়ের মাঝে পথ হেরে তার জসিম আসে, হ্যাঁ ঠাকুর, সে জসিমই তো। সে তো পবিত্রির পোড়া ঘি খাইতে পারেনি কো, শুদ্ধ হয়নি কো। সে তো জসিমি রই গেল তাইলে। বলো না ঠাকুর, সে জসিমি রই গেল না? আমি সাকিবের প্রশ্নের একটা উত্তর না দিয়ে বাইরে বেরিয়ে এলাম। উত্তর নেই তো, দেব কি করে? সাকিনা উনুনের পাশে বসেছিল, মাথাটা বাঁ হাঁটুর ওপরে রাখা। ভাতের জল শুকিয়ে পোড়া গন্ধ উঠতে লেগেছে। ফোটা ভাতে অন্নব্রহ্মে যেন পাপের দাগ লেগেছে। আমি মনে মনে কাল ভৈরবকে বললাম, জসিমকে আরো 1000 বার জন্ম দিও ঠাকুর। সাকিনার কোলেই যেন সে প্রতি জন্মে ফিরে ফিরে আসে। ফেরার পথে শুধু সতীনাথের সঙ্গে একবার দেখা করে বলেছিলাম, গ্রাম প্রধান বা মোড়লের পদ যেন কোনো ব্রাহ্মণ না পায়, নইলে এ হত্যালীলা কেউ বন্ধ করতে পারবে না। ও প্রেতজনী নয়, স্বয়ং গিরিধারীর আশীর্বাদ ধন্য পবিত্র আত্মা সে। তাকে ঠেকানো আমার সাধ্যি নয়। গোবিন্দ বা রজনীকান্তের মুখোমুখি হওয়ার প্রবৃত্তি হয়নি আর। মনের ভিতরে জীবনে এমন প্রথমবার হচ্ছিল। শাস্তি হোক, মানুষের শাস্তি হওয়া প্রয়োজন, খুব প্রয়োজন। গিরিধারীর মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ ভাত ফোটার গন্ধ পেলাম বাতাসে, পেলাম ঘিয়ের সুবাস, শরতের সকালে নিকিয়ে রাখা উঠোনের সুঘ্রাণ। আমার কানের কাছে কে যেন ফিস ফিস করে গেল, ভারী ভরসা বইতে তোমার 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 ভালো হোক পরিব্রাজক। সত্য ফোটা ভোরের আলোতে গিরিধারী হাসি হাসি মুখে চেয়ে রইলেন উজ্জ্বল নয়নে।